আমাদের প্রধানমন্ত্রী মুঘল সম্রাটের চেয়েও বেশি ক্ষমতাবান, কথাটি আমার নয়, কথাটি প্রয়াত অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খানের। কেউ বলছেন রাশিয়ান জারদের থেকেও আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতাও বেশি। ক্ষমতার প্রশ্ন যখন এলো, তার সঠিক ব্যবহার কতটা করছেন প্রধানমন্ত্রী? স্বাধীনতার 53 বছরে 52টি নির্বাচন হয়েছে, তার মধ্যে কিছু নির্বাচন নিয়ে আছে যেমন বিতর্ক, তেমনি সরকার গঠনের পর প্রধানরা কতটা পূরণ করতে পেরেছেন মানুষের আশা প্রত্যাশা, এমন প্রশ্নের মধ্যেই নানা সময় স্বৈরাচার মনোভাব ফুটে ওঠে সরকার প্রধানদের মাঝে, যার বড় প্রমাণ গত বছরে যৌক্তিক আন্দোলন দমাতে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্যাতন এবং হত্যাকাণ্ড। এমন প্রেক্ষিতে বড় প্রশ্ন, আগামীতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনা যাবে কতটা? আমাদের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে আজ আলোচনা করব প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে। সঙ্গে আছি নাজবুস সাকিব। সংবিধানে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংরক্ষিত, কি বলা আছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে, তাতে কতটা ভারসাম্য রক্ষা হচ্ছে, চলুন সেটি দেখে আসি। এবং সেগুলো নিয়ে কিন্তু বেশ কথাবার্তাও আছে। আমরা আজকে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিন্তু দেখব এবং সংবিধানের যেগুলো উল্লেখ আছে, বলা হচ্ছে যে 1991 সালের দ্বাদশ সংশোধনে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু একই ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেও তুলে দেওয়া হয়েছে। এবং সংবিধানের 48-এর 3 ধারায় যেটা দেখা যাচ্ছে যে অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কিছুই রাষ্ট্রপতি স্বাধীনভাবে করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রপতি যে অনেকটা তার ক্ষমতা থাকবে কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারসাম্য থাকবে, সেটা আসলে হয় না। এবং 56-র যেই 3 অনুচ্ছেদ, সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের সমর্থিত নেতাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগে রাষ্ট্রপতি কিন্তু বাধ্য। এবং 48-এর 3 অনুচ্ছেদে একইভাবে দেখা যাচ্ছে যে অনুযায়ী বিচার বিভাগে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কিন্তু বেশ প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন, সেটা নিয়ে আলোচনার সেটা নিয়ে এর বাইরেও আমরা কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা কিন্তু ঢের বেশি। এর বাইরেও আরও কি কি আছে সেটা আমরা পরের স্লাইডে দেখে আসতে চাই। যে প্রধানমন্ত্রীর আরও যে ক্ষমতা, সংবিধানের মধ্যে যে ক্ষমতা আছে, এর বাইরেও কিন্তু আমরা নানাভাবে ক্ষমতাটা দেখি। যেমন বলা হচ্ছে যে শাসন বিভাগের নেতৃত্বের পাশাপাশি আইনসভায়ও নিরঙ্কুশ আধিপত্য কিন্তু তার আছে। এবং বিদ্যমান যে সংবিধান আছে সেখানে কোনো জবাবদিহির ব্যবস্থা কিন্তু তেমন দেখা যাচ্ছে না, যার ফলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যেই পছন্দ, সেই পছন্দের কারণে কিন্তু অনেকটাই যেই নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু তার উপর বর্তায়। এবং অসীম নির্বাহী ক্ষমতার সুবিধা নিয়ে বিরোধী দল এবং মতকে কিন্তু নির্মূল করতে বেশ কয়েকবার দেখা গেছে। এবং বিগত যেই 17 বছরের ক্ষমতার মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে আমরা কিন্তু দেখেছি। এবং দলের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য সরকার ব্যবস্থায় কিন্তু দেখা যায়। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। স্যারের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। স্যার, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের এই যে এশিয়ার মধ্যে যেই দেশগুলো আছে, সেখানে কিন্তু দেখেছি যে এই দেশগুলোর মধ্যে যিনি দেশের প্রধান থাকেন কিংবা নির্বাচিত প্রধান, তার একচ্ছত্র একটা আধিপত্য কিন্তু দেখা যায়। এবং বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশেও দেখেছি যে বিগত সময়ে যারাই আসলে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সংবিধান কিংবা সংবিধানের বাইরে যা ইচ্ছে তাই করছেন। কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যথার্থই বলেছেন, এই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক চলছে। এবং চলমান যে রাজনৈতিক সংস্কার, সেই রাজনৈতিক সংস্কারের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার এই প্রধানমন্ত্রীর ক্ষমতা। এবং অ্যাকচুয়ালি এই প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, যে আপনি সংবিধানের যে ধারাগুলো বললেন, প্রত্যেকটা ধারাই আপনি যথার্থভাবে বলেছেন। 72 সাল থেকেই কিন্তু প্রধানমন্ত্রীকে যথেষ্ট ক্ষমতায়িত করা হয়েছে। ওই সময়ে আপনার সংবিধানে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিন্তু প্রত্যেকবার সংবিধান প্রণয়নের জন্য যে গণপরিষদ হয়েছিল, সেখানেও কিন্তু বিতর্ক হয়েছিল। কিন্তু সেই সময়ে প্রধানমন্ত্রীর জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাটা আসলে বঙ্গবন্ধুকে মাথায় রেখে তারা কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিজাইন করেছেন। ওই জিনিসটাই কিন্তু অব্যাহত রয়েছে। এবং চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে ওই ক্ষমতাটার পরিবর্তন
খুব একটা হয়নি, বরং প্রধানমন্ত্রী যে ক্ষমতা ৭২-এ ছিল সেটাই আবার চতুর্থ সংশোধনীতে জাস্ট নামটা বদলে এটা রাষ্ট্রপতির ক্ষমতা হয়ে গেছে। এবং আপনি যে দ্বাদশ সংশোধনীর কথা বললেন, এখানে এসেও কিন্তু আপনার সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা আগের মতো রয়ে গেছে। এটা বললাম আমি ফর্মাল দিকটা, মানে সংবিধান প্রধানমন্ত্রীকে আইনগতভাবেই অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু এই ফর্মাল পাওয়ারের বাইরেও প্রধানমন্ত্রী, বিশেষ করে আমাদের দুটো প্রধান রাজনৈতিক দল পরিবার কেন্দ্রিক হওয়ার ফলে, এই পরিবার কেন্দ্রিক আধিপত্যের ফলে যিনি দলের প্রধান হচ্ছেন এই পরিবার থেকে, তিনি কিন্তু মানে তার একটা বিশাল প্রভাবের কারণে দল তার অনুগত থেকে যাচ্ছে এবং তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি দলের যে ভাগ্য সেটা পুরোপুরি তার হাতেই। কিন্তু স্যার, আপনি যেমন পরিবারগুলোর কথা বলছিলেন, পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেটা তো আমরা দেখি, কিন্তু রাষ্ট্রপতির সাথে আসলে প্রধানমন্ত্রীর যে একটা পার্থক্য, সেখানে দেখা যায় যে রাষ্ট্রপতি শুধুমাত্র অল্প কয়েকটা কাজে আসলে তিনি এগিয়ে যান, বাট অধিকাংশ জায়গায় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা আমরা দেখতে পাই। এই ভারসাম্যটা আসলে কেন রক্ষা করা গেল না? এই ভারসাম্যটা আসলে রক্ষা করার কোনো এই ভারসাম্যটা আসলে কখনো, এই যে সংবিধান নিয়ে যতগুলো বিতর্ক হয়েছিল, আমি তো ৭২-এর সংবিধানের রেফারেন্স আপনাকে বললাম, তখন তো ওই যে গণপরিষদে যে বিতর্ক হয়েছিল সেই গণপরিষদটা কন্ট্রোল করেছে আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগ চেয়েছে বঙ্গবন্ধুকে তাদের মতো করে ক্ষমতায়িত করতে। এবং আপনি যদি দ্বাদশ সংশোধনী যে বিতর্কটা দেখেন, সেই বিতর্কতেও দেখবেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমানোর ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো মতপার্থক্য ছিল না, তারা সবাই ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু এটা করেছে। সুতরাং এইখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বাড়ানোর কোনো, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানোর কোনো চেষ্টা কখনোই করা হয়নি, বরং আমাদের সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে আমরা দেখি যে একেবারেই প্রধানমন্ত্রী যেহেতু দলের প্রধান, তিনি সংসদ প্রধান হিসেবে তিনি কিন্তু পুরোপুরি একেবারে সংসদের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে কিন্তু আসলে কমিয়ে দেওয়া হয়েছে। আমার ধারণা যে এটা ৭২ সালে রাষ্ট্রপতির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা এখন নাই। রাষ্ট্রপতি এখন নাম সর্বস্ব, অর্থাৎ রাষ্ট্রপতি আসলে এক প্রকার যেটা বলছেন যে নাম সর্বস্বভাবেই কিন্তু তিনি আসলে ক্ষমতার প্রয়োগটা করছেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার ব্যাপারে দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের নানা আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে কি আলোচনা আছে সেটি আমরা একটু দেখে আসতে চাই। ঐকমত্য কমিশন কিন্তু প্রায় 2 দফায় আলোচনা করেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, যার মধ্যে দেখতে চাই যে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ 10 বছর নির্ধারণের ব্যাপারে দলগুলো আলোচনা করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যেই দলগুলো ছিল অর্থাৎ বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল, অধিকাংশ দলই কিন্তু সেখানে একমত হয়েছে যে 10 বছর নির্ধারণের ব্যাপারে। কিন্তু যেটা আসলে অনৈক্য দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেটা নিয়ে কোনো দল একমত হয়েছে, আবার কোনো দল কিন্তু বলছে যে না, সেই বিষয়টি আসলে তারা মানছেন না। এবং ক্ষমতার ভারসাম্য এনে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ব্যাপারে অধিকাংশ দল কিন্তু তারা একমত রয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করা নিয়ে কিন্তু বেশ আলোচনা ছিল, যদিও আসলে সেটা কি প্রক্রিয়া হবে এবং কিভাবে হবে সেটা যদিও ঐকমত্য কমিশন সেটা ক্লিয়ার করেনি, তবে আগামীর রাজনৈতিক যে সরকার সেখানে হয়তো বিষয়টি দেখা যেতে পারে। এবং একই ব্যক্তি সংসদীয় প্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন না, যেটা নিয়ে আসলে আমরা তুমুল বিতর্ক দেখতে পেয়েছি। সেটা নিয়ে যদিও বলা হচ্ছে বিএনপির তরফ থেকে যে একই ব্যক্তির যে সংসদীয় প্রধান এবং দলীয় প্রধান সেটা আসলে তারা মানছেন না, যদিও অন্যান্য দল কিন্তু সেটা মেনে নিয়েছেন। এর বাইরেও আমরা একটু দেখে আসতে চাই যে বাংলাদেশে তো এই যে ঐকমত্য কমিশন তারা বেশ 2 বার নানা আলোচনার ভিত্তিতে একটি ঐক্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, তবে বিভিন্ন দেশে কিন্তু কথাবার্তা আছে। বলা হচ্ছে যে কানাডা, যুক্তরাজ্য, ভারত এবং অস্ট্রেলিয়ায়
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু প্রধানমন্ত্রী হন এবং এর বাইরেও আমরা দেখেছি যে মালয়েশিয়া, তিউনিসিয়া এবং শ্রীলঙ্কা সেখানে কিন্তু ব্যক্তির প্রধানমন্ত্রিত্বের মেয়াদ নির্দিষ্ট করা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যেটা হচ্ছে যে 10 বছরের মধ্যে 10 বছরের বেশি আসলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা নিয়ে আসলে তাদের নানা সংখ্যার ভিত্তিতে কিন্তু আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রাষ্ট্র আর সরকার দুটিরই নেতৃত্ব দেন কিন্তু প্রেসিডেন্ট এবং সেটা নিয়েও আসলে আলোচনা আছে। আমরা সেই বিষয়ে আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। স্যার, আমরা আরেকবার একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে এই যে আমরা বিশ্বের নানা প্রান্তের অবস্থাটা দেখলাম, কিংবা ঐকমত্য কমিশন বেশ অনেকগুলো সুপারিশ করেছে, সেই সুপারিশের মধ্যে মোটা দাগে বলা হচ্ছে যে 10 বছর কোনো এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিন্তু অনেকগুলো আসলে অনৈক্য আছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যাপারে। বলা হচ্ছে যে একই ব্যক্তি 2 বারের বেশি হতে পারবেন না, সেটা আসলে অনেক দল আসলে মানতে চান না। কি বলবেন? না, দেখুন, এই প্র্যাকটিসটা যে 2 টার্ম, এটা আমি কোনো সংসদীয় ব্যবস্থা ওইভাবে দেখিনি। আপনি ইন্ডিয়াতেও দেখেন যে মোদির টার্ম কিন্তু 3 বার হয়ে গেছে, বা আপনি যদি ব্রিটেনের ক্ষেত্রেও দেখেন, আপনি জন মেজরের কথা নিশ্চয়ই মনে আছে, তিনিও কিন্তু 3 টার্মই ছিলেন। আপনি মার্গারেট থ্যাচারের সময়ও দেখেন, তিনিও 3 টার্ম ছিলেন। কিন্তু আমাদের কনটেক্সটে যেহেতু আমাদের অভিজ্ঞতাটা ভালো নয়, সুখকর নয়, এটা কনটেক্সট অনুযায়ী, আমাদের প্রেক্ষাপট অনুযায়ী এটা 10 বছর করার যে প্রস্তাবটা করা হয়েছে, আমি মনে করি না যে এটা খুব খারাপ প্রস্তাব। এটা ভালো প্রস্তাব, এবং এটা আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেরকম প্রেসিডেন্ট 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, সেই স্পিরিটটাকেই বোধহয় এখানে এসে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। যে 2 বারের বেশি যখন একজন প্রধানমন্ত্রী হন, তখন তার মধ্যে স্বৈরাচারী বা যে এক নায়কতান্ত্রিক মনোভাব তৈরি হয়, সেইটাকে হয়তো ঠেকা দেওয়ার জন্যই এই প্রস্তাবটা করা হয়েছে। আমি মনে করি যে এর মধ্যে কোনো এটাকে আমরা, কিন্তু স্যার এইখানেও তো আসলে একটা বিতর্ক আছে যে বলা হচ্ছে যে যিনি আসলে 10 বছর থাকলেন, তার আত্মীয় অর্থাৎ তার মেয়ে কিংবা তার ছেলে, তার মা, তারা আসলে পরবর্তীতে আবার প্রধানমন্ত্রী হয়ে আবার 10 বছর থাকছেন। তাহলে যে পরিবারতন্ত্রের যে কথাটা বলছেন, সেখান থেকে কি আমরা বের হতে পারবো? না, সেটা আপনার বের হওয়ার আমি তো মনে করি যে সেটা আপনি যদি ধরুন যিনি 10 বছর প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার ছেলে বা ওনার মেয়ে যদি মানে যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া ফলো করে তারা যদি আবার প্রধানমন্ত্রী হন, এতে তো দোষের কিছু নাই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজন আমি মনে করি, সেটা হলো যথাযথ মানে প্রক্রিয়াটা ফলো করা। অর্থাৎ রাজনৈতিক যে প্র্যাকটিসটা, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে যদি কেউ এখানে আসে, তাহলে আমি এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না। সুতরাং ওইটা নিয়ে আমাদের মনে হয় দুশ্চিন্তার কোনো কারণ আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। এবং যদি এটা হয় যে একজনের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সে একজন প্রধানমন্ত্রীর ছেলে, সুতরাং প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণে যেহেতু বাবা প্রধানমন্ত্রী, ওই ক্ষমতা কাটিয়ে তাকে দলের প্রধান করা হলো, এইটা হলো আমাদের বন্ধ করতে হবে। অর্থাৎ এটার যে রাজনৈতিক প্র্যাকটিস, সেটা আপনি আসলে দেখতে পাচ্ছেন। স্যার, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তবে তার আগে নিব ভোটের ট্রেনে ছোট একটা বিরতি। ফিরবো কিছুক্ষণ পর। স্বাগত ভোটের ট্রেনে, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, এবং এছাড়াও বিএনপির একজন চেয়ারপারসনের উপদেষ্টা যিনি আব্দুস সালাম, তিনিও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। আপনাদেরকে স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনাদের সঙ্গে কথায় যাব, তবে আমাদের আজকে মানুষজন আসলে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কি বলছেন এবং তাদের কি প্রত্যাশা, সেটি শুরুতে আমরা দেখে আসতে চাই। প্রধান উপদেষ্টা গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি তখন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছেন।
এ নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা। কি ভাবছে এ নিয়ে সাধারণ মানুষ, শুনবো তাদের মুখেই। জনগণ খাইয়ে বাঁচতে পারে এবং একবারই প্রধানমন্ত্রী হোক, দ্বিতীয়বার না হোক, এবং তার দলের সবাই ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ক্ষমতাটা যেন বিকেন্দ্রীকরণ হয়, কোনো এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে, ক্ষমতাটা যেন তারা ভাগাভাগি করে সকলের হাতে ক্ষমতা বন্টন করে, এবং আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই এবং সরকার চাই। চায়ের আড্ডা থেকে এবার যাবো আমরা নতুন ভোটারদের কাছে। শিক্ষার্থী যারা নতুন ভোটার হয়েছে তারা কি বলেন? যেটা আমরা কি রাজতন্ত্রে দেখি, একই পরিবারের মধ্যে হচ্ছে রাজার ছেলে রাজা হয়, ব্যাপারটা খানিকটা সেরকমই হয়ে গেছে। তো সুতরাং ক্ষমতায়নের হাত বদল কিন্তু আসলে হচ্ছে না। একজন প্রধানমন্ত্রী যাতে বারবার নির্বাচিত না হতে পারে, তার যাতে একটা সার্টেন সময় আমরা বেঁধে দিতে পারি, অর্থাৎ সর্বোচ্চ একবার কিংবা দুইবার যদি আমরা সময়টা বেঁধে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে তার যে স্বৈরাচারী হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কমে যাবে। আমাদের নতুন মুখ ট্রাই করা উচিত। নতুন মুখ ট্রাই করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এবার আমরা যাব সাধারণ কিছু মানুষের কাছে, তাদের কাছ থেকে শুনবো তারা কি ভাবছেন। দলীয় প্রধান যে থাকে তার প্রধানমন্ত্রী তো একটার বেশি থাকা উচিত না। এক সরকার গেছে, বিগত সালে যেন আবার ছাত্র জনতা না নামা লাগে বা অন্য কোনো স্বৈরাচার আইসে যেন না বসে, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। আমরা দেখছিলাম বরিশালে মানুষজন আসলে বলছিলেন যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এবং একচ্ছত্র আধিপত্য সেটা যাতে কমিয়ে আনা হয়। আমরা সে বিষয়ে আলোচনায় যাব। আমাদের সঙ্গে যুক্ত আছেন জামাতের নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু আপনাকে জানতে চাই যে দীর্ঘ 53 বছর পার করেছি আমরা স্বাধীনতার, তারপরও প্রায় 12টি নির্বাচন আমরা দেখেছি এবং 13 নম্বর নির্বাচন সামনে হবে। এই যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটা নিয়ে আসলে কেন আমরা একটি ঐকমতে পৌঁছতে পারলাম না, কিংবা সেটা আসলে মানুষ কেন আসলে কমাতে বলছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন টিভির বুটের ট্রেন অনুষ্ঠানে উপস্থিত যারা এখন শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী আছেন এবং সহ আলোচকবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই প্রশ্নটি বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে। বাংলাদেশে যখনই যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বা মূল দায়িত্বে ছিলেন, দেখা গেছে তার এক্সারসাইজটা এমন যে তিনি বাংলাদেশ বা তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ফলে সংবিধান তাকে যেটা ক্ষমতা দিয়েছে সেটা তো তিনি প্রয়োগ করেছেনই। সংবিধানের বাইরে গিয়ে তার ইচ্ছা মতো তিনি দলের উপরে হোক, দেশের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। যার ফলে এবার এই জুলাই বিপ্লবের পরে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সামনে এমন একটা সরকার ব্যবস্থা হওয়া দরকার যেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্র একটা ব্যালেন্স ওয়েতে, মূলত রাষ্ট্র জনগণের আকাঙ্ক্ষাকে লালন করে, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া পাওয়া, সেটাকে সামনে রেখে যারা দায়িত্ব পালন করবেন তারা রাষ্ট্রের শাসক হবেন না, তারা হবেন খাদেম। তারা জনগণকে মূলত এই জনগণ যে ধরনের জীবন চায়, জীবনের নিরাপত্তা চায়, জীবন মানের উন্নতি চায়, অর্থাৎ জনগণের প্রত্যাশা পূরণে তারা সঠিকভাবে আইনের প্রয়োগ করবেন। সেই জন্য এই আলোচনাটি এবার এসেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনের যে আলোচনা সবাই মিলে করেছেন, এটা ফ্রুটফুল একটা আলোচনা কিন্তু হয়েছে। সেলিম ভাই, একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে আপনারা 10 বছরের একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই বিষয়ে আপনারা একমত। তবে একজন ব্যক্তি 2 বারের বেশি পারবে না, সেটা নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি ছিল? না, আমাদের টোটাল অবস্থানটা হলো একজন ব্যক্তি তার সারা জীবনে সে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। এখন যদি সে এক টার্মে 2 বছর থাকে, কথার কথা, আরেক টার্মে 3 বছর থাকে, আরেক টার্মে আরও 2 বছর থাকে, অর্থাৎ টোটাল তার লাইফ লংয়ে সে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এটাই হলো মূল কথা। আর কিন্তু এখানে বেশিরভাগ দলগুলো একমত। এবং জি, একটা বিষয় আমরা দেখছি যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে যতটুকু আসলে ক্ষমতা দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে,
এর বাইরেও আসলে একচ্ছত্রতার যে আধিপত্য সেটা আসলে আমরা বিগত সময়ে দেখেছি, সেটা কি আসলে আগামী দিনে কমানো সম্ভব? সেটার জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন তার সদিচ্ছা, তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট, এবং ওই দলকেও সেরকম হতে হবে যে তারা একনায়কতন্ত্রের সেই ভূমিকায় যাবেন না। এটা আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যেসব দল নিজ দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না, প্যাকেট নিয়ে মারামারি করে, চেয়ারে বসা নিয়ে মারামারি করে, পদ নিয়ে মারামারি করে, কাউকে কোনো কিছু চাইলে, অবৈধ চাইলে না দিলে মাইরে ফেলায়, নিজ দলের লোকদেরকে মাইরে ফেলায়, তো এই ধরনের অগণতান্ত্রিক চর্চা যেসব দলে আছে, তারা যদি কেউ রাষ্ট্র ক্ষমতা পায়, আপনি যতই আইন করেন, আমার ধারণা সে আইনে কোনো কাজ হবে না। আসলে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সরকারের উচিত ছিল আর সবার আগে একটা কমিশন করা, যে কমিশনটা হতো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের এবং রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দল যদি নিজেরা পরমত সহিষ্ণুতার এই চর্চায় অভ্যস্ত না হয় এবং তারা যদি অন্যের মতের প্রতি শ্রদ্ধা না দেখায়, সম্মান না দেখায়, বিভাজনের রাজনীতি করে, দেশ গড়ার রাজনীতির পরিবর্তে ভাঙ্গনের চর্চা করে, অতীত নিয়ে চর্চা করে, তাহলে আপনি যত আইন করুন তার মুখে কি তালা দিতে পারবেন? সুতরাং তারা ওগুলোই করবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক সদিচ্ছা যেটা দরকার সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোই করবে, এবং প্রধান উপদেষ্টাও যদি সেদিকে আসলে সদিচ্ছা পোষণ করতেন তাহলে দলগুলোর জন্য ভালো হতো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তবে আমরা ভোটের ট্রেনে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং জামাতের ঢাকা মহানগর উত্তরের যিনি আমির সেলিম উদ্দিন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে, তবে তার আগে দেখে আসতে চাই আজকে রাজনৈতিক আলাপ কি আছে ভোটের মাঠের কথা। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। স্বস্তির জায়গায় আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া গাছ ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে, কারণ আমি ঘোড়া চড়ে জানি তো, সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম, এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। নির্বাচনের বাজেট তো নির্বাচনের যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। যে 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি, এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া।
মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি, মন গড়া ইতিহাস লেখা যায় না। তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? আমরা দেখছিলাম আজকে রাজনৈতিক মাঠে কি আলাপ আছে। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী নির্বাচন, সেক্ষেত্রে বেশ রাজনৈতিক মাঠ কিন্তু উত্তপ্তই। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাই যে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটা নিয়ে আপনারা আসলে বরাবর ঐক্যমত্য কমিশনে কথাবার্তা বলেছেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আপনারা 10 বছরের একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন সেই বিষয়ে একমত হয়েছেন, কিন্তু একই ব্যক্তি 2 বারের বেশি হতে পারবে না, কিংবা তার ক্ষমতা খর্ব করা, সেসব বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? সালাম ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়ে বিএনপির আসলে অবস্থানটা কি? আমরা একটু কথা বলতে চাই আমাদের রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ স্যারের সঙ্গে। স্যার, আমরা আসলে দেখছি যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে তারা এই যে ঐক্যমত্য কমিশনে একাধিকবার বসলেন, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে, কিন্তু এই যে আলোচনার মধ্যে ক্ষমতা আসলে কমানোর বিষয়টা, রাষ্ট্রপতির ভারসাম্য, সেটা কি আসলে এই যে যেহেতু অন্তর্বর্তী সরকার আসলে বিষয়টা আসলে আইনের পর্যায়ে নিয়ে যেতে পারছে না, আগামীর রাজনৈতিক সরকার সেটা আসলে কতটা পাশ করবে, কিংবা আইনগত যে ভিত্তি সেটা দিবে কতটা, কি মনে হয়? না, দেখুন, একটা বিষয় হলো যে মানে যতবারই প্রধানমন্ত্রীর ইস্যুটা আমাদের জাতীয় রাজনীতিতে আলোচনা হয়েছে, সেই 72-এর গণপরিষদ বা আপনি যদি 91-এর দ্বাদশ সংশোধনী নিয়ে যে ডিবেট, আপনি যদি সেই ডিবেটও ভালো করে পড়ে দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কিন্তু মোটামুটি অনেকেই কথা বলেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রীর হাতে বেশি ক্ষমতা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো এবারেও মানে যখনই আপনার এই আলোচনাটা আসে, মানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করার মতো, তখনই প্রত্যেকের মনের মধ্যে কাজ করে তার দলের নেতা কয়দিন ক্ষমতায় মানে
মানে ওই মুহূর্তে তাদের দলের নেতা ক্ষমতার বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। সুতরাং আলোচনা যদি কন্টিনিউ করা যেত বা এই বিষয়টা নিয়ে, এবং আরও যদি আলোচনা হতো, আস্তে আস্তে আপনার সেই স্মোক স্ক্রিন যে ধোঁয়াটা, সেই ধোঁয়াশাটা কেটে যেত বলে আমার মনে হয়। তো যাই হোক, আগামীতে যদি এটা নিয়ে ঐক্যমত না হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে কিছুটা ক্ষমতা যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ব্যালেন্স করা যায়, আশা করছি সেটা বোধহয় হবে। তো সেটা হলেও কিন্তু কম পাওয়া নয়। তবে আমি যেটা মনে করি যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টা যে তাকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসা। আচ্ছা, এই কথাটা আমি ব্যাখ্যা দেওয়ার আগে আরেকটু আমি দলের বিষয়টা নিয়ে কথা বলি। জনাব সেলিমউদ্দিন যে কথাগুলো বললেন, আমার মনে হয় যে তিনি একটা খুব ভালো জায়গায় ইঙ্গিত করেছেন যে আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, বিশেষ করে দলের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার এই প্রধানমন্ত্রীর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এটা খুব কার্যকর হবে বলে আমার মনে হয় না। এবং এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে প্রধানমন্ত্রী সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাহী ক্ষমতার নির্বাহী প্রধান, ওই জায়গায় তাকে রাখতে হবে। আমাদের ওই ভুল করা যাবে না যে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে একটা ডায়ারকি তৈরি হয়, মানে একটা দ্বৈত শাসন তৈরি হয়। অফকোর্স আপনার রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রপতিকে এইভাবে ঠুটো জগন্নাথ করে রাখা যাবে না, বাট প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে রাখতে হবে নির্বাহী প্রধানের জায়গাটাতে। যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে পার্লামেন্টের যতগুলো মেকানিজম আছে, যতগুলো বডি আছে, যতভাবে প্রধানমন্ত্রীকে দায়বদ্ধ করা যায়, সেই ত্রুটিগুলো দূর করাটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। যেমন ধরুন, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী কখনো পার্লামেন্টের ওই কমিটির কোনো সভায় কিন্তু তিনি উপস্থিত থাকেন না। তার পরিবর্তে তিনি আরেকজনকে ডেলিগেট করেন। ওয়াই? একজন প্রধানমন্ত্রী যদি কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রধান থাকেন, তাকে অবশ্যই সেই কমিটির মিটিংয়ে যেতে হবে। 2-1 বার হয়তো তার ব্যতিক্রম হতে পারে, কিন্তু তিনি যদি সবসময় অনুপস্থিত থাকেন, সেটা কিন্তু তার দায়বদ্ধতার বিষয়ে একটা প্রশ্ন দেখা দেয়। কিন্তু স্যার, আরেকটা বিষয় আমরা দেখি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধানের ব্যাপারে বেশ আপত্তি আছে, এবং কেউ কেউ বলছেন যে এটা হলে একচ্ছত্র যে মনোভাব, সেটা আসলে বেশ স্পষ্ট আকারে আবারও দেখা যাবে। সেটা কি আসলে দূর করা জরুরি নয়? কি মনে হয়? হ্যাঁ, আমি মনে করি যে একই ব্যক্তির 3টা জায়গা দখল করে রাখার কোনো যুক্তি নাই। এটা কিন্তু সংবিধানে কোনো জায়গায় লেখা নাই। এটা হলো আমাদের একটা প্র্যাকটিস। আপনি যদি ইতিহাসে দেখেন, 1974 সনে যখন এই প্রথমবারের মতো বাংলাদেশের 1974-এ দলের প্রধান কিন্তু আরেকজনকে করা হয়েছিল, 1974-এর কথা বলছি। তো আমাদের ইতিহাসে কিন্তু প্র্যাকটিস আছে। সুতরাং ওই আমাদের দলের একই ব্যক্তি প্রধানমন্ত্রী, একই ব্যক্তি দলীয় প্রধান, আবার একই ব্যক্তি সংসদ প্রধান, এই 3টা জায়গা আসলে আমি মনে করি যে এটা খুবই কনসেন্ট্রেশন অফ, অর্থাৎ এটা হওয়াটা উচিত না। স্যার, আপনার কাছে আমরা আসবো, তবে সেলিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে আপনাদের দলের যে আমির, তিনি কি আসলে এই যে যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে কি আপনাদের দলে তিনি কি প্রধান থাকবেন এবং প্রধানমন্ত্রীত্বের জায়গায় তাকেই কি দেখা যাবে? এটা তো যেটা এখন আমরা পাস করব সবাই মিলে, আমাদের তো চাওয়া এটাই, আমাদের দলের পক্ষ থেকে এবং অধিকাংশ দলের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যেহেতু তিনি সংসদ নেতাও হন, একই সাথে তিনি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারেন। এই দুইটা একসাথে যাওয়াটা এটা দরকার আছে সংসদ সঠিকভাবে চালাবার জন্য। কিন্তু একই ব্যক্তি আবার দলীয় প্রধান হইলে সকল ক্ষমতা তার কাছে কক্ষিগত হয়ে যায়। এখন এইটা যদি পাস হয়, এখন সংস্কার কমিশন তো অনেক ভালো ভালো আলোচনা করলো, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া দিল, গল্প গুজব খারাপ হয় নাই, কিন্তু এখন তো ওনারা যে ঘোষণাপত্র পাঠ করলেন,
সেখানে তো কথা আছে যে এটা পরবর্তী পার্লামেন্টে এবং পরবর্তী নির্বাচিত সরকার দেখবে। তার মানে এটা তো সেই 90 সালের 3 জোটের রূপরেখার মতোই, একটা কাগজে বাঘ ছাড়া কিছুই হবে না। যদি এই সরকার থাকতেই তথা খুব শীঘ্রই সনদ তৈরি করে, জুলাই সনদ তৈরি করে এটাকে প্রক্লেমেশনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে এটা পাশ করিয়ে আইনে রূপান্তর করে এই অনুযায়ী যদি এখন থেকে দেশ চালানো না হয় এবং আগামী নির্বাচনটা সেইভাবে না হয়, তাহলে এগুলো আলোচনা তো আলোচনাই থেকে যাবে। আমাদের দলে আপনি কি আশঙ্কা করছেন কি হচ্ছে যে আগামী দিনে রাজনৈতিক কোনো দল আসলে তারা আসলে এটা আইনগত ভিত্তির দিকে যাবে না, সেটা কি আশঙ্কা করছেন আপনি? যে আমি বুঝি নাই, বলছি যে আগামীতে যে রাজনৈতিক দল আসবে সেটা আসলে এই যে ঐকমত্য কমিশনের একটি প্রস্তাব কিংবা যেগুলো পাশ হয়েছে সেগুলো আইনগত ভিত্তি কি তারা দিবে কিংবা না দেওয়ার একটি শঙ্কা কি আপনি করছেন? অতীতের রেকর্ড তো সেটাই। অতীতে যারা এগুলো ওয়াদা করেছিলেন তারা রক্ষা করেন না, জাতির সাথে বেইমানি করেছেন। এখন সামনে কারা ক্ষমতায় আসবে আমরা তো নিশ্চিত না। আমরা তো জামাত ইসলামের ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব যদি এটা ঘোষণা আমরা একমত হই, কিন্তু অন্যরা করবেন কিনা অন্যদেরকে জিজ্ঞেস করতে হবে। আপনারা যে অতীতে বারবার ওয়াদা লঙ্ঘন করেছেন, জাতির সাথে ধোঁকা দিয়েছেন, এটা যে আবার দিবেন না তার কি গ্যারান্টি? সুতরাং এটা আগামী দিনের জন্য কেন একটা ভালো কাজ সবাই মিলে এত কষ্ট করলো, এটা এখনই নয় কেন? এই ইউনূস সরকার সাহেব কি সংবিধানের মাধ্যমে আসছেন? এইটা বিপ্লবের একটা সরকার, জনগণের অভিপ্রায়ে তারা এসেছেন। এখন জনগণের অভিপ্রায়টা কি? জনগণ চায় এই যে সংস্কার যেগুলো এতদিন কষ্ট করা হলো, সেই সংস্কারগুলো এখনই আইনে রূপান্তরিত করতে হবে, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এটা অধ্যাদেশের মাধ্যমে সম্ভব, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সম্ভব, এটা গণভোটের মাধ্যমে সম্ভব। এই তিনটার যে কোনো একটা করেন না কেন, অসুবিধাটা কি? সুতরাং আমরা মনে করি যে আগামী দিনের আমাদের জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি এগিয়ে নিতে হয়, ছাত্ররা যে ন্যায় বিচার চেয়েছিল, জাস্টিস চেয়েছিল, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল দেশের আপামর জনগণ, এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ইউনূস সরকারকেই এই জুলাই সনদ তৈরি করে এটা দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ। অর্থাৎ এটাই বলতে চাচ্ছেন যে এই যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারই যাতে একটি রূপরেখা দিয়ে যায় কিংবা আইনগত ভিত্তি দিয়ে যায়, সেটা আসলে বলতে চাচ্ছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আপনারাও আসলে ঐকমত্যে প্রায় প্রতিদিনই আপনারা গিয়েছেন, সেখানে আলোচনা হয়েছে, কিন্তু এই বিষয়টা আসলে কেন ঐক্যে পৌঁছতে পারলেন না যে সংসদীয় প্রধান যিনি থাকবেন, কেন তিনি আসলে দলীয় প্রধান থাকবেন? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি যদি বলতে চাই যে এটা সমস্যাটা কি, যদি থাকে এটা সমস্যাটা কি? একেবারে আপনার 3 মাসের মধ্যে দেশটা ইউরোপ বানায় ফেলবেন নাকি আমেরিকা বানায় ফেলবেন? আমাদের এখানে তো কয়জন প্রধানমন্ত্রী খুঁজে পাবেন বাংলাদেশে যে এই অবস্থায় দেশটাকে চালানোর মতো নেতৃত্ব দিয়ে একটা ভঙ্গুর একটা অর্থনীতি, একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা, একটা ভঙ্গুর আইন ব্যবস্থা, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর তারপরে আওয়ামী লীগের মতো দল যেটা সব কিছু শেষ করে দিয়ে গেছে। এখন এই অবস্থায় আপনি কি মনে করেন জানি না, বা যারা আজকে সংস্কার করতেছে তাদের কাছে যদি প্রশ্ন করতে চাই, এটাতে প্রবলেমটা কোথায়? বরঞ্চ যে সমস্ত কথাবার্তা হচ্ছে এটা তো আরো এটা আরো অটোক্রেটিক। কিন্তু সালাম ভাই, এখানে অন্যান্য দল কিংবা রাজনৈতিক বিশ্লেষক যাদের সঙ্গে আমরা যে কথা বললাম, তারাও কিন্তু বলছেন, হয়তো আপনি শুনেছেন, যে একই ব্যক্তি হলে সেক্ষেত্রে তার একার যেই মনোভাব সেটা আসলে সংসদেও বাস্তবায়ন হয়, দলের ক্ষেত্রেও, এবং আগামী দিনে স্বৈরাচার হওয়ার একটা চান্স কিন্তু থাকে। সেটা কি আসলে হওয়া সম্ভব? স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থাকে না যদি আমরা 31 দফা যে দিয়েছি আপনি, এবং যদি আপনি সেই সমস্ত সংস্কারগুলো মেনে নিলে, অর্থাৎ একই ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তারপরে একই ব্যক্তি যদি মানে
নির্বাচনটা হবে আপনার কেয়ারটেকার সরকারের অধীনে, তাহলে তো কোনোভাবেই স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। স্বৈরাচার হবে তখনই যখন যদি আপনি সেই সময় স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যদি আপনাকে নির্বাচন হতে হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি সেই নির্বাচনটা হয়, তাহলে সেখানে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই নাই। আর যদি আপনি পার্লামেন্টটাকে কার্যকর করেন, বিরোধী দলটাকে কার্যকর করেন, আইনের শাসনটা যদি আপনি কার্যকর করেন, বিচার জবাবদিহিতা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে কোনোভাবেই সেটা স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন একেবারে আমরা শেষ পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ ভোটের ট্রেনে আপনি সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে যারা এসেছিলেন তারা কিন্তু একটা কথাই বলছেন যে আগামী দিনের যে নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সরকার এবং প্রধানমন্ত্রীর যেই ক্ষমতা, সেটা আসলে এই যে ঐকমত্যের মাধ্যমে যেসব বিষয় আসলে একমত হওয়া গেছে, সেসব বিষয় যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটি সুন্দর নির্বাচন কিংবা পরবর্তী যে বাংলাদেশ, সেটা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পাবে। এবং সেখানে কিন্তু মত দ্বিমতও রয়েছে। কেউ বলছেন যে প্রধানমন্ত্রী এবং তিনি যদি সংসদীয় নেতা এবং দলীয় প্রধান হন, সেক্ষেত্রে কেউ বলছেন সেক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং আগামী দিনে আবারও স্বৈরাচারের যে মাথাচাড়া দিয়ে ওঠা সেটা হয়ে আসতে পারে। আবার কেউ বলছেন এটাতে আসলে কোনো সমস্যাই নেই। তবে আগামী দিনে আসলে দেখা যাবে যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটা কতটা আসলে কমানো যাচ্ছে এবং ভারসাম্য তৈরি করা যাচ্ছে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।